সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তো এখন তোমাদের মাঝে মোটামুটি আমরা জানি যে রয়েছে হচ্ছে কয়েকটি গ্রুপ। প্রথম গ্রুপ হচ্ছে যারা মেডিকেলে চান্স পায়নি। 2 নাম্বার হচ্ছে তারা যারা হয়তো বুয়েট প্রিলিতে চান্স পায়নি, কিংবা কুয়েটে হয়তো একটু পিছনে সিরিয়ালে আছে। সামনে তোমাদের চুয়েট ভর্তি পরীক্ষা বা ঢাবি ভর্তি পরীক্ষা। তো দেখো, আসলে তোমাদেরকে আমরা কিছু জিনিস বুঝাইতে চাই যে হতে পারে আমাদের অনেক সময় অনেক কিছু ভুল থাকে বা আমরা বুঝে উঠতে পারি না। সো অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক অপশন থাকে, আমাদের হয়তো সেই অপশন গুলো বুঝতে মাঝে মাঝে একটু কষ্ট হয় বা একটু দেরি হয়। হ্যাঁ, তো এখন আমি মূলত আজকে এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা লাইক ধরে না মেডিকেল অলরেডি একবার ভর্তি পরীক্ষা দিয়েছো, হয়তো কোনো কারণে দেখা গেছে হয়তো পরীক্ষার হলে খুব প্যানিক করে ফেলছো, হয়তো খুব সিলি ভুল করে ফেলছো। তোমার প্রিপারেশন যথেষ্ট ভালো ছিল কিন্তু তারপরও তুমি এত করতে পারোনি, এইস করতে পারোনি। তো আজকে তোমাদের সামনে আমি এমন একজনকে নিয়ে হাজির হলাম যে কিনা তোমাদের জাস্ট যে মোটিভেশনের লেভেলটা বা অ্যাকচুয়ালি তোমাদের কি করা দরকার এই সম্পর্কে সবচাইতে বেস্ট একজন আইডিয়া দিতে পারবে আর কি। হ্যাঁ, তো এমন একজন মানুষকে আমি আজকে নিয়ে আসলাম। তো তোমাদের যাদের আজকে মেডিকেল সম্পর্কে তোমাদের যাদের সম্যক একটি ধারণা, মানে যাদের মেডিকেল অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম মানে ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও, বা তোমাদের ফার্স্ট টাইমার হিসেবে মানে কি করা উচিত এবং সেকেন্ড টাইমার পর্যন্ত তোমাদের কি কি করা উচিত সবগুলো আজকে লাইক তোমাদের সামনে হাজির হবো। তো আমাদের সাথে আজকে বিশেষ অতিথি আছেন হচ্ছে আমাদের জনাব তাজিন। তো তিনি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছেন আর কি। তো এখন তাকে স্বাগত জানাচ্ছি। হাই, হাই তাজিন, কেমন আছো? হ্যাঁ, হাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো লাইক আমরা সবাই জানি যে তুমি তো গতবার ঢাবিতেও মোটামুটি একটি ভালো পজিশনই করেছিলে, এবং তারপরেও তুমি এবার সেকেন্ড টাইমার হিসেবে তুমি যথেষ্ট একটি ভালো রেজাল্ট করছো, এবং তোমার যে রেজাল্ট ছিল তুমি সেটাতে ডিএমসিতে ইভেন চান্স পেতে আর কি। হ্যাঁ, আর এবার তো ওইদিকে নাম্বার ঘনত্ব অনেক বেশি, তাই হয়তো তোমার একটু পিছিয়ে গেছে, তোমার তো মাইগ্রেশনে সোহরাওয়ার্দীও চলে আসবে। তো আমি মানে জানতে চাচ্ছি যে লাইক ধরুন অ্যাজ আ সেকেন্ড টাইমার মানে লাইক আমাদের তো অনেক কিছু ব্যাপার থাকে যে আমরা জানি যে অনেক সময় অনেক ট্রমা, অনেক সমস্যা, অনেক কিছু এত করতে হয়, তারপরে তুমি দেখা গেল যে তুমি ঢাবিতে মোটামুটি ভালো করলে, তারপর আবার তুমি শেষে মেডিকেলেও এত ভালো রেজাল্ট করলে। তো মানে আসলে তুমি আমাদেরকে এক কথায় একটা ব্রিফ এত দাও যে আসলে তুমি শুরুটা কিভাবে করেছিলে, যে লাইক তোমার গতবার মেডিকেলে আসলে তুমি ভুলটি কোথায় করেছিলে বা তোমার কেন আসলে দেখা গেলো তোমার এত ভালো গতবারই এত ভালো প্রিপারেশন ছিল হয়তো, তারপরেও তোমার মানে কেন তুমি ইয়াটি করলে। তো এবং তোমার সেখান থেকে আজকে পর্যন্ত তোমার সকল জার্নি তুমি আমাদের সাথে শেয়ার করো, যাতে আমাদের যারা ইয়ারা আছে এরা মোটিভেট হতে পারে। ওকে, ওয়েল, আমি সুমাইয়া বিনতে তাজিম। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 841তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। তো আশা করি আজকের এই ভিডিওটা অনেক গার্ডিয়ান বা জুনিয়র যারাই দেখুক না কেন, ফার্স্ট অফ অল হচ্ছে যারা মেডিকেলে হচ্ছে চান্স মিস করে, মানে মিস করছে অলরেডি, তো ওদের হচ্ছে যে আমি এখন একটা কথাই বলবো যে মানে কোনো না কোনো একটা ভার্সিটিতে আসলে একটা সিট ক্রেক করা, ঠিক আছে? তো গত বছর আছে অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষা আমি আসলে অনেক মানে নার্ভাসনেসের কারণে অনেক সিলি মিস্টেক গুলা করছিলাম। আহ যেমন আমি হচ্ছে যে সিরিয়াল মিস্টেক করে ফেলছিলাম, ঠিক আছে? তো মানে কোশ্চেনই আমার কাছে মোটামুটি হচ্ছে যে মানে অনুকূলেই ছিল আমার, বাট আমি প্যানিক হয়ে যাওয়ার কারণে হচ্ছে যে আমি খুব সহজ সহজ ভুলগুলা করি। তো যার কারণে গত বছর আমার মেডিকেলের মার্কস ছিল 48। তো মেডিকেলে যাই হোক চান্স মিস গেল। তারপর ডাবি ভর্তি পরীক্ষা দিলাম, ওইখানে মোটামুটি একটা মানে র্যাঙ্ক আসলে হচ্ছে যে আমি মানে ওই র্যাঙ্কে সাবজেক্ট পাবো না। তারপর জিএসটি দিলাম, জিএসটি তে আমি মানে সাবজেক্ট মানে ভালো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট পাবো না আর কি। তো আশা মানে কোথাও পরে ভর্তি হই নাই, ন্যাশনালি অ্যাপ্লাই করি নাই। তারপর এগ্রিতে অ্যাপ্লাই করেছিলাম, তারপর কিন্তু মানে পরীক্ষা দিই নাই, ভর্তি হই নাই। মানে আমার ইচ্ছা ছিলই আর কি, মানে আমি মাইন্ডসেট করে ফেলছিলাম যে আমি আসলে মানে সেকেন্ড টাইমই দিব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল মানে খুবই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম। তারপর তো এই মুহূর্তে আসলে এই জুনিয়রদেরকে বলবো যে ডিপ্রেসড হওয়া যাবে না আসলে, কারণ আশেপাশে আমাদের মানে অনেক কিছু ঘটবে, ফ্যামিলিতে বলো, মানে আশেপাশে মানুষজন থেকে অনেকে মিসবিহেভিয়ার এখন পাবে, এটা স্বাভাবিক। হয়তো বা আব্বু মনে খারাপ ভাবে অনেকের করবে,
তো যদি মানে গার্ডিয়ান দেখে থাকে, আমি একান্তভাবে অনুরোধ করব, প্লিজ আপনারা এই মুহূর্তে মানে ওদের একটু জাস্ট মানে মেন্টালি একটু সাপোর্ট দেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি এটা দরকার আর কি। তো আমি তখন মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করি। মানে আমার পাশে মানে আমার সেকেন্ড টাইম যখন আমি কোচিং করতেছিলাম, তখন আমার ফ্রেন্ড সার্কেল হচ্ছে মোটামুটি সবাই কোনো না কোনো ইউনিভার্সিটিতে ভর্তি। একমাত্র মানে আমি ছাড়া সবাই ভর্তি, ঠিক আছে। তো ওই জায়গায় খুব একটা ইনসিকিউরিটি ফিল হতো নিজের মধ্যে আর কি, যে আমি মানে কোথাও ভর্তি হতে পারি নাই। একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে আমি ভুগতাম। তো যাই হোক, তো মনে মনে মানে ডিএমসি বা ঢাকার মধ্যে টার্গেট করে পড়তাম আর কি। মানে বেস্ট একটা মেডিকেল টার্গেট করে সবসময় পড়তাম। তো অনেক সময় জুনিয়র থেকে আমি মানে কোশ্চেন পাইলাম যে মানে আপু কোচিং এ মার্কস কেমন ছিল আপনার, বা সেকেন্ড টাইম জার্নিটা আসলে কিভাবে শুরু করেছিলেন। তো আমার সেকেন্ড টাইম জার্নি আসলে আমি মেডিকোতেই শুরু করেছিলাম, ঠিক আছে। এখানে কোচিং কোনো ম্যাটার করে না, অ্যাকচুয়ালি মেইন পড়াটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। অনেকে এক্সট্রা ইনফো প্লাস অনেক কিছু নিয়ে আসলে পেরাতে ভুগে। তো আমি অ্যাকচুয়ালি ওদেরকে আসলে বলবো, একটা মেইন বই টার্গেট করে ওদের ভালোভাবে বেসিকটা বুঝে সবকিছু স্টেপ বাই স্টেপ শেষ করা, দেন এক্সট্রা ইনফো, ঠিক আছে। ওইভাবে একটা মানে নিজের মতো করে গুছিয়ে প্রিপারেশনটা নেওয়া, আর নিজের মধ্যে একটা মানে কনফিডেন্ট রাখা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মেডিকোতে আমার প্রিপারেশন শুরু করি। আর কোচিং এর মার্কস আমি যদি বলি, আমি কোচিং এ সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে কোনোদিনই টপ র্যাঙ্কে ছিলাম না, ইভেন আমি 50-এর মধ্যে ছিলাম না। আমার মার্কস মানে থাকতো 80, মাঝে মাঝে 80 পাইতাম। কিন্তু এভারেজ যদি মার্কস আমি বলি, তাহলে 75, 78, 72 এরকম থাকতো। অনেক সময় দেখা গেছে কি আমি মানে 50ও পাইছি, এমনও হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডিপ্রেসড হওয়া যাবে না, মার্কস যাই আসুক না কেন, মানে একটা ধারাবাহিকতা রাখতে হবে পড়াশোনার মধ্যে। এই তো, এই এই ছিল। আর বেশি বেশি এক্সাম দিতে হবে অবশ্যই। নিজের ভুলগুলা মানে ফাইন্ড আউট করতে হবে, আসলে আমার ল্যাকিংস গুলা কোথায় আছে, ভুলগুলা নিয়ে বেশি কাজ করতে হবে। আর সেকেন্ড টাইমারদের আসলে যদি বলবো, ওরা আসলে সবকিছু পারে, বাট ওই যে হয়তো ভাগ্যে ছিল না, না হয় প্যানিক হয়েছে, যে কোনো কোনো একটা কারণে চান্স মিস গেছে আসলে। যারা অ্যাকচুয়ালি মানে মেডিকেল ক্যান্ডিডেট ছিল, পিওর মেডিকেল ক্যান্ডিডেট, আমি ওদের উদ্দেশ্যে বলতেছি আর কি। ওদের সেকেন্ড টাইম জার্নির ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে যে ভুলগুলা জাস্ট ফাইন্ড আউট করা আগে, যে আমি ফার্স্ট টাইমে কোন কোন ভুলগুলা করেছিলাম, সেকেন্ড টাইমে মাস্ট মাস্ট বি আমাকে ওই ভুলগুলো আগে ছাড়তে হবে, ঠিক আছে। নিজের লাইফস্টাইলের মধ্যে অবশ্যই একটা চেঞ্জ আনতে হবে, এই আর কি। তাহলে দেখো, আমরা অলরেডি আসলে একটি ব্রিফ ওভারভিউ পেয়ে গেছি যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে প্রসিড করা উচিত ছিল। আচ্ছা, তো এখন আমি কিছু প্রশ্ন করতে চাই তোমাকে। যে আচ্ছা, তো আমার এখানে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা তো সাপোজ লাইক ওদের ধরে নাও যে মেডিকেল পরীক্ষা হয়ে গেল 10-12 দিন আগে, হ্যাঁ। এখন ওদের সামনে আছে হচ্ছে ঢাবি, আর ওদের রাবি পরীক্ষাটা মনে হয় আপাতত 2 মাস পরে আছে। এখন থেকে যদি বলি, আজকে যেদিন ভিডিও করছি জানুয়ারি 30 তারিখ, তো ওদের হয়তো রাবি পরীক্ষাটি দেরি হবে। তো এখন আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে তাহলে এখন ওদের কিভাবে প্রসিড করা উচিত, কারণ ওদের মানে নেক্সট বছর যে ওদের যে ভর্তি পরীক্ষা সেটা হতে পারে 25 তারিখে, হইতে মানে মানে 25 সালে যে ভর্তি পরীক্ষা হয়তো ডিসেম্বর মাসে হবে, না হলে জানুয়ারি মাসে হবে, হয়তো নির্বাচনের আগে বা পরে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখন ওদের কি করা উচিত, মানে ওদের ফার্স্ট টার্গেটটা আসলে কি হওয়া উচিত। যে লাইক ধরে নাও এদের অনেকের হয়তো ম্যাথ পড়া নেই, কারো হয়তো ম্যাথ একটু কম পড়া আছে, কিভাবে আগানো উচিত, বা যদি ওরা ম্যাথ পড়তে চাই বা ফিজিক্সের ম্যাথ গুলা দেখতে চাই, কিভাবে আগানো উচিত। সেই ক্ষেত্রে আমি মানে বলবো, যদি একাডেমিকে যদি ভালো করে পড়া থাকে, তাহলে পারবি। লাইক মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য আসলে ভার্সিটিতে বায়োলজি বা কেমিস্ট্রি আটকাবার কথা না। সেক্ষেত্রে যদি ফিজিক্সটা একটু ডিপলি দেখতে পারে আর কি, ভার্সিটির কোশ্চেন ব্যাংক গুলা কোথা থেকে কোশ্চেন আসছে, এখন হচ্ছে যে একদম মানে ব্রিফলি পড়া যাবে না, প্রিসাইজ করে পড়তে হবে। টাইম ম্যানেজমেন্ট অবশ্যই থাকতে হবে, কারণ সময় কিন্তু স্বল্প। তারপর ওদের সামনে ডেন্টাল এক্সাম আছে। তো মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে আমি মনে করি যে আমার প্রিপারেশন খারাপ হলেও এক্সাম বসা উচিত। কেন বসা উচিত, আমি মানে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি, কারণ এই বছর যখন আমি মেডিকেলে এক্সাম দিতে যাই, মানে আমার মনে হয় নাই আসলে আমি এক্সাম দিতে যাচ্ছি, ঠিক আছে।
তো ওই কারণে আমি ওই এনভায়রনমেন্টের সাথে পরিচয় হয়ে গেছি। মানে আমার কাছে সবকিছু মানে নর্মাল লাগছিল। ঠিক আছে, মানে আমি এক্সাম দিতে দিতে একটা মানে স্যাচুরেটেড লেভেলে চলে গেছিলাম। সেই কারণে আর কি। তো আমি মনে করি আসলে ওদেরকে এখন বেশি বেশি এক্সামে অ্যাটেন্ড করতে হবে। সেই ক্ষেত্রে সামনে ডেন্টাল আছে ওদের, সেটার জন্য তো মেডিকেল প্রিপারেশন দিয়ে আশা করি হয়ে যাবে। তারপর যারা ভার্সিটি প্রিপারেশন নিতে যাচ্ছে, ওদেরকে হচ্ছে যে ভার্সিটি যে কোশ্চেন ব্যাংক গুলো আছে ওগুলা দেখতে পারে, কোথা থেকে কোশ্চেন আসছে, কোন টাইপ কোশ্চেন আসছে। তারপর রিটেনের প্রিপারেশন, জয়কলির বই বা হচ্ছে যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক গুলা সামহাউ একটা কোশ্চেন ব্যাংক ম্যানেজ করে জাস্ট দেখতে পারে যে কোথা থেকে কোশ্চেন আসছে। এখন ওদের যারা মেডিকেল হচ্ছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন দিবে, একদম মাইন্ডসেট করে ফেলছে ওদের হচ্ছে যে এট এনি কস্ট একটা ভার্সিটিতে সিট ক্র্যাক করা। কারণ এতে করে হচ্ছে যে ওরা যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবে, একটা কনফিডেন্স পাবে না, আমার তো কোথাও হয়ে আছে, যদি মেডিকেলে না হয় আমি কোথাও হয়ে আছে, আমি পড়তে পারবো। মানে ওইরকম একটা মানে কোনো প্রেসার কাজ করবে না, তখন সে রিল্যাক্স মোডে দেখা গেছে মেডিকেল সেকেন্ড টাইম জার্নিটা শুরু করতে পারবে। ঠিক আছে, এই আর কি। আর ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে যে এখন যেটাই বললাম কোশ্চেন ব্যাংক দেখা আর কি। কোশ্চেন ব্যাংক দেখা, আর ফিজিক্স এর ক্ষেত্রে অবশ্যই ডিপলি পড়তে হবে ফর্মুলা গুলা। আর ম্যাথ যদি কারোর একাডেমিকে ভালোভাবে পড়া থাকে তাহলে সেক্ষেত্রে সে দাগাইতে পারে। আর মেডিকেল ক্যান্ডিডেট যেহেতু, আমি আশা করি ইংলিশ ওদের ভালোভাবে পড়া আছে, তো সেই ক্ষেত্রে ম্যাথের পরিবর্তে অনেকে ইংলিশ দাগাইতে পারে। এই তো। আচ্ছা, তাহলে আমরা এ ব্যাপারে একটি ব্রিফ ওভারভিউ পেলাম আর কি। আচ্ছা, তাহলে এখন মোটামুটি আমাদের একটি ব্যাপার বোঝা গেল যে আমাদের সবার প্রথমে যে কাজটাই করতে হবে, যে আগে ভেঙে পড়া যাবে না। 2 নাম্বার কাজ হচ্ছে এখন সামনে ফোকাস করতে হবে, যে আমার টার্গেট এখনো অ্যাজ আ মেডিকেল ক্যান্ডিডেট আমার কাছে এখনো চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, জাবি ডি ইউনিট আছে, আমার হাতে এখনো ঢাবি ক ইউনিট আছে, আমার হাতে এখনো রাবি আছে, আমার হাতে এখনো কৃষি আছে। সো আই হ্যাভ এ লট অফ অপশনস। সো আমার প্রথম কথা হচ্ছে যে আমাকে আমার সেকেন্ড টাইম প্রিপারেশন, এখন আমি যেটা বলবো, যেমন হতে পারে যে সামনের বছর থেকে কিন্তু যে লাইক গত বছর লাইক আমি একটা কথা সবসময় বলতাম যে আচ্ছা গত বছর 5 মার্ক কামছে, বাট সামনে যে কোনো একটা বছরে হয়তো এই 5 মার্ক কাটাটা কমাই দিবে বা নাও থাকতে পারে সামনের বছরে। তো দেখা গেল এই বছর সত্যি কিন্তু সেটা কিন্তু 3 মার্ক হয়ে গেছে। এবং এটার এটা জন্য আসলে আমি তো ইন্টারাপ্ট করতেছি, এটার জন্য আসলে ওদের আসলে মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত আর কি। কারণ বাংলাদেশের একটা এডুকেশন সিস্টেমে আসলে যে কোনো মুহূর্তে আসলে সার্কুলার চেঞ্জ করতে পারে মেডিকেলে। তো যাই হোক না কেন দিন শেষে আর কি, যদি মেডিকেলের জন্য মানে একদম মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে ওরকম মাইন্ডসেট করে, তাহলে কোনো একটা ভার্সিটিতে ক্রেক করে আসে দেন জার্নিটা শুরু করুক, তাহলে সে জার্নিটা স্মুথ হবে আর কি। না হলে আসলে একটা মেন্টাল প্রেসারে সবসময় ভুগবে। আর অনেকে, আমি আসলে যদি জুনিয়রদের কথা বলি, মানে ডেন্টালটাকে একটু ছোট করে দেখতেছে আর কি। মানে অনেকের সাথে কথা হলো, মানে ডেন্টাল দিব, মানে এরকম একটা ইয়ে, মানে ওনারা হচ্ছে ভার্সিটি কাউন্ট করতেছেন অনেক এরকম, যে ডাউই বাদে অন্য ভার্সিটি কাউন্ট করতেছেন। এরকমটা মানে করা যাবে না আর কি। ডেন্টালের কোশ্চেনের মধ্যে একটু ম্যাথের চেয়ে একটু কঠিন হয়, কারণ ওখানে সিট কম, ক্যান্ডিডেট বেশি। তো আমরা এই ব্যাপারে একটা মোটামুটি একটা ওভারভিউ পেলাম। আচ্ছা, তো যেটা আমি তখন বলতেছিলাম আর কি, যে এখন আসলে বাংলাদেশের সার্কুলার, এটাও সত্যি কথা, আসলে কখন কি হয়, হ্যাঁ। বাট আমরা ধরে নিতে পারি যে আপাতত যেহেতু 3 মার্কস কাটবে, বা আমরা যদি ধরেও নি পরবর্তীতে মার্কস নাও কাটতে পারে, আবার এটাও হতে পারে 5 মার্কে কাটা শুরু করে দিল। তো আমাদেরকে যেটা বললাম যে সর্বপ্রথম কাজ হচ্ছে আগে আমাদের একটা সিট নিশ্চিত করতে হবে, হ্যাঁ। বাট আপাতত ওই যে যেটা বললাম, যে নিজের উপর ধরে নিলাম যে একটু প্রেশার কমানো, বা এটার জন্য আমরা দুটা কাজ করতে পারি। কারণ আপাতত এখন আমি যতভাবে চেষ্টা করি নিজের মনকে তো মানানো যাবে না, সম্ভব না। তো আমি এখন আপাতত হয়তো এভাবে ভাবতে পারি যে, আচ্ছা আমার হয়তো 3 মার্ক কাটবে, 3 মার্ক কাটলে সর্বোচ্চ চান্স তো মিস যাবে না, হ্যাঁ। এভাবে ভেবে আঁকো, মানে তোমাকে নিজেকে মোটিভেট করার জন্য যেটা অ্যাকচুয়ালি করা দরকার, বা তোমাকে নিজেকে মোটিভেট করার জন্য অ্যাকচুয়ালি যেভাবে ভাবা দরকার তুমি সেভাবে ভাবো আর কি, হ্যাঁ। এটা হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমাদের এখন ব্যাপারটা গেল। আছে, তাহলে এখন আমাদের যদি একটু সাবজেক্ট ওয়াইজ যাই, ওদের বায়োলজিটা কেমনে পড়া উচিত। কারণ বায়োলজিটাতে দেখা যায় এদের সবসময় একটা উৎকণ্ঠা লেগেই থাকে যে আচ্ছা বায়োলজিতে কয় হাজার রাইটারের বই আছে, এটা পড়বো সেটা পড়বো না কোনটা পড়বো, এই ব্যাপারে মানে তোমার মতামত কি? ও আচ্ছা, আমি যদি আমার বইগুলা মেনশন করি তাহলে আমি হচ্ছে জুলজির জন্য আজমল স্যারের বই পড়েছিলাম, তারপর ভুটানের জন্য হাসান স্যার। আর বাকিগুলো যদি বলি তাহলে কেমিস্ট্রির জন্য হাজারি স্যার পড়েছিলাম, আর সাববুক হিসেবে হচ্ছে যে কবির স্যার পড়েছিলাম।
আর ফিজিক্সের জন্য হচ্ছে যে ইসাক স্যার, আর সাবজেক্ট হিসেবে হচ্ছে তপন স্যার। ঠিক আছে, আর ইংলিশের জন্য আমি মাস্টার বুকটা ফলো করেছিলাম আর কি। তো সেই ক্ষেত্রে যদি অ্যাকচুয়ালি বায়োলজির কথা যদি উল্লেখ করি, তাহলে প্রতিটা বছর দেখা যায়, ঠিক আছে, যে এক্সট্রা ইনফো নিয়ে প্যানিক করে। ঠিক আছে, পোলাপান হচ্ছে যে মেন বুক পারে না। আজমল স্যার থেকে একটা কোশ্চেন করলে মানে ভুল করবে, কিন্তু হচ্ছে যে আলিম স্যার, মাজেদা ম্যাম আরো হাবি জাবি রাইটার নিয়ে পড়ে আছে। তো আমি যদি সেক্ষেত্রে বলি, একটা বই টার্গেট করে ওইটাকে বেসিক ক্লিয়ার করে ভালোভাবে শেষ করা, ঠিক আছে। বাকি যে এক্সট্রা ইনফো গুলা থাকবে, ওইগুলা দেখা গেছে কি কোচিং সেন্টার থেকে তোমাকে প্রোভাইড করবে, ছোট ছোট বই আকারে এক্সট্রা ইনফো গুলা প্রোভাইড করবে। তারপর কেউ যদি চায়, কারণ সেকেন্ড টাইম জার্নি আমি বলি কোনো কিছু স্কিপ করা যাবে না, সবকিছু পড়তে হবে, কারণ ওদের হাতে কিন্তু সময় থাকে। আমি আজমল স্যার ওদের অলরেডি পড়া শেষ, ওইগুলাই এখন আবার ভালো করে রিভাইজ করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আলিফ স্যারের অনুশীলনী, তারপর এক্সট্রা ইনফো গুলা যে দাগানো বুকের পিডিএফ দিবে বিভিন্ন কোচিং সেন্টার থেকে, ওগুলা কালেক্ট করে পড়তে পারে। কিন্তু মেন বুক হিসেবে অবশ্যই একটা বই টার্গেট করতে হবে, ঠিক আছে। অনেকগুলো বইয়ের মধ্যে শিফট হওয়া যাবে না। আর আরেকটা কথা, অনেকেই আমি দেখছিলাম যে মানে রিভিশন, আমি যে রিভিশন দিব ওইটা আমার বাউন্ডারির মধ্যে রাখতে হবে। কারণ পরীক্ষার আগের রাতে আমি আজমল স্যার নিয়ে বসলাম, আলিম স্যার নিয়ে বসলাম, মাজেদা ম্যাম নিয়ে বসলাম, আজিবুর স্যার নিয়ে বসলাম, তো চারটা বই যদি আমার সামনে থাকে, আমি যদি চারটা বই পড়তে চাই, তখন কিন্তু দেখা গেছে আমার ব্রেন কাজ করবে না। সেই ক্ষেত্রে আমি কি করতাম, আমি পড়তাম কিন্তু আজমল স্যারের বই, একটা আমার সামনে বই একটা, বাট আমার বইয়ের মধ্যে ইনফরমেশন থাকতো মোটামুটি 2-3 লিটারের। এটা কি করতাম, আমি যখন একটা চ্যাপ্টার শেষ করতাম, আমি দেখতাম আলিম স্যারের বইয়ে আজমল স্যারের বইয়ের এক্সট্রা ইনফো বাদে আর কি কি ইনফো আছে, ওইটা আমি স্টিকি নোটে লিখতাম ছোট করে। দেন ওইগুলো স্টিকি নোট গুলো আমি বইয়ের মধ্যে লাগিয়ে নিতাম, ঠিক আছে। এরকম করে আমি 12টা চ্যাপ্টার শেষ করলাম। সেম আমি বুটানি ক্ষেত্রেও করতাম। বুটানি ক্ষেত্রে সাববুক হিসেবে আজিবুর স্যারের বইটা পড়তাম। আর অনুশীলনী বললে আমি সব রাইটারের অনুশীলনী আমি মোটামুটি সলভ করেছি। তো স্টিকি যখন আমি রিভাইজ করতে যাইতাম, তখন আমি পড়তেছি আজমল স্যার, কিন্তু ওই পাশাপাশি স্টিকি নোট গুলা যখন দেখতাম, আমার কিন্তু সব মানে রাইটারের বই দেখেছে এক্সট্রা ইনফরমেশন মানে রিভাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেগুলা মনে থাকতো না এগুলো আমি প্রতিদিন সকালে উঠে একটু একটু করে দেখতাম। ওইরকম ভাবে আমি দেখা গেছে কি এক্সট্রা ইনফো গুলো আয়ত্ত করছি। অনেকে পরীক্ষার 1 মাস আগে 10 দিন আগে এক্সট্রা ইনফরমেশন দেখতে যায়, ওগুলো না প্যানিক করে। ওগুলো না প্যানিক করা যাবে না আসলে, পড়াশোনাটা একটু গ্রাজুয়ালি করতে হবে। এগুলা স্বাভাবিক, অনেক ইনফরমেশন অনেক রেটের বই পড়তে হয়, মাথায় রাখতে হয়, তো একদিনে কোনো কিছুই হবে না আর কি। আমি সেই ক্ষেত্রে বলবো যে বায়োলজির ক্ষেত্রে আমি যেটা বললাম, যে একটা বই সামনে থাকবে ওইটা মেন বুক হিসেবে পড়বে, পাশাপাশি বাকি ইনফরমেশন গুলা স্টিকি নোট দিয়ে লিখে জাস্ট, আমি যদি পঞ্চম চ্যাপ্টার পড়ি, পঞ্চম চ্যাপ্টারে এক্সট্রা ইনফরমেশন গুলা স্টিকি নোট দিয়ে লিখে আমি ওই চ্যাপ্টারের পিছনে লাগাই রাখলাম। যখন রিভাইজ দিলাম আমি জাস্ট চোখ বুলাই নিলাম। আমি যদি এভাবে 2-3 বারে চোখ বুলাই, আমার অলরেডি মানে মাথার মধ্যে অলরেডি ইনফরমেশন চলে যাবে, মানে ভুলবো না আমি এগুলা। অন্তত পরীক্ষার হলে কোশ্চেনটা দেখলেও আমি দেখে গেছি কি মানে উত্তরগুলা গেস করতে পারবো যে না এটার উত্তর এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে এভাবে ওরা এক্সট্রা ইনফরমেশন কি আয়ত্ত করতে পারে। তো আমরা এই ব্যাপারে একটি খুবই আসলে একটি সুন্দর একটি উত্তর পেলাম, মানে আসলে এত ডিটেল উত্তর আসলে এইভাবে কারো কাছ থেকে অ্যাকচুয়ালি জানা যায় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা যদি সাবজেক্ট ওয়াইজে আবার যাই, আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য কি করা উচিত? ফিজিক্স কেমিস্ট্রির জন্য ও, ফিজিক্স যদি আমি ফার্স্ট অফ অল কেমিস্ট্রি আসি, কেমিস্ট্রি ক্ষেত্রে অবশ্যই আমি হাজারি স্যারের বইটা ফলো করেছিলাম। আর উন্মেষে আমি অ্যাকচুয়ালি আসলে কোনো কোচিং সেন্টারকে আমি আসলে প্রমোট করতেছি না, তবে উন্মেষের একটা বই আমার কাছে ছিল, মাস্টার কোশ্চেন প্রশ্ন ব্যাংক আর কি। তো ওইটা আমাকে মানে খুবই হেল্পফুল ছিল, মানে খুবই হেল্পফুল ছিল, কারণ সব রাইটারের মানে ব্যাখ্যা সহ ডিটেলস হচ্ছে যে অনুশীলনী এমসিকিউ গুলো দেওয়া ছিল। তো ফিজিক্স আর কেমিস্ট্রি দুইটার ক্ষেত্রে অনুশীলনী তো মাস্ট লাগে, মানে মাস্ট লাগে। তো ওইগুলা দেখে গেছে কি আমি ওইটা থেকে সলভ করতাম। লাইক কেমিস্ট্রি ক্ষেত্রে হাজারি স্যার, কবির স্যার, লিঙ্কন স্যার, গুহ স্যার, আমি চারটা রেটের বই মানে খুব সুন্দর করে দেওয়া থাকতো। তো আমি ওইটাই সলভ করতাম, দেখে গেছে কি আমার ওইখান থেকে সলভ করা হয়ে গেছে। আর যদি বইয়ের ক্ষেত্রে আসি, আমি হাজারি স্যারের বইয়ের দাগানো লাইন বেসিক সহ ভালো করে পড়তে হবে। দেন অনুশীলনী মাস্ট, মানে পড়তে পড়তে একদম আয়ত্তে আনতে হবে, ঠিক আছে। যেন কোশ্চেন দেখলে আমি গেস করতে পারি এটা মানে হাজারি স্যারের অনুশীলনী, এটা কবির স্যারের অনুশীলনী, এটাও মানে পড়েছিলাম এরকম আর কি। মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না।
আর হ্যান্ড ক্যালকুলেশন একটা ব্যাপার স্যাপার থাকে, ওইটা আসলে দেখা গেছে ওই কোশ্চেন ব্যাংক থেকে আমি আসলে মানে পড়েছিলাম আর কি, খুব সুন্দর করে গোছানো দেওয়া থাকতো। তো আমি মনে করি যে মানে ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে মানে দাগানো লাইন প্লাস অনুশীলনী প্লাস প্র্যাকটিস করতে হবে। আর যে কোনো একটা কোচিং সেন্টারের কোশ্চেন ব্যাংক বা মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক গুলা মানে একসাথে করে প্রশ্নগুলা আমার কোন টাইপস এর হ্যান্ড ক্যালকুলেশন আসছে ওইগুলা জাস্ট আয়ত্ত করা, শর্ট ট্রিক শেখা, যেন আমি তাড়াতাড়ি আনসার করতে পারি। ঠিক আছে, যে যত এক্সেপশন হবে, এখানে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট থাকবে। এবার তো প্রায় 1 লক্ষ প্লাস ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে। ঠিক আছে, তো লক্ষ লক্ষ ক্যান্ডিডেট থাকবে। ঠিক আছে, আমি যদি সবার মতোই করি তাহলে তো হলো না। আমার মধ্যে অবশ্যই এক্সেপশন কোনো কিছু থাকতে হবে, যেটা দিয়ে আমি ওদেরকে বিট করতে পারবো। ঠিক আছে, তারপরে তো তকদির অবশ্যই মেনে নিতে হবে, ভাগ্য বলে একটা জিনিস আছে, এই আর কি। তাহলে মোটামুটি সাবজেক্ট ওয়াইজ বলতে গেলে আমরা এখানেও সঠিকটি জিনিস পেলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই, যে এখন কারো যদি ফিজিক্স কেমিস্ট্রি যদি একান্তই খুবই না বুঝো, পড়তে যদি খুব কষ্ট হয়, জাস্ট এইটুকু কাজ করিও, যে তোমাদের যে কবির স্যার হাজারি স্যার আছে, এই দুইটা বইয়ের যে চ্যাপ্টারে যত এমসিকিউ রয়েছে এগুলো সবগুলো ঠিকঠাক মতো করবে। আর আরেকটি কাজ করবা, সেটা হচ্ছে ফিজিক্স বইয়ের যে আছে তপন স্যারের বই, তো ওখানকার তুমি আর সব ইসাক এমসিকিউ স্যার, গুলো একটু পড়ে নিবা, আর ইসাক স্যারের বই এখানকার সব এমসিকিউ করে নিবা, মানে মুখস্থ করে নিবা, বুঝো না বুঝো মুখস্থ করে নিবা। হ্যাঁ, আচ্ছা এখন আজকের লাইফটা তো আসলে আমি সেকেন্ড টাইমের উদ্দেশ্যে বলতেছি। ফিজিক্স কেমিস্ট্রি একান্ত সমস্যা বলতে ওই মানে আমার লাইফে প্রবলেম জিনিসটা আসলে সেকেন্ড টাইমে রাখা যাবে না। ঠিক আছে, আর নিজেকে কখনো ছোট ভাবা যাবে না। ঠিক আছে, আমার টার্গেট হতে বড়। ঠিক আছে, অনেকে বলে সেকেন্ড টাইম ডিএমসি পসিবল না, পসিবল হোক বা না হোক আমার টার্গেটটা বড় হোক। যদি আমি বড়টা অ্যাচিভ করতে নাও পারি, ওর আশেপাশে গুলো হয়তো অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, চারটে টার্গেট গেলে হয়তো বা আমি একটা স্টার পাইতে পারি, ওরকম আর কি। টার্গেট বড় থাকুক, নিজের লক্ষ্যটা বড় থাকুক, স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই, তাই না? টার্গেট ওইটাই করো যে যদি নেক্সট ইয়ার একজন সেকেন্ড টাইমের চান্স পায়, সেটা যেন আমি হই, ওরকম ভাবেই পড়ো। আর আমি বলবো এখনই কেউ মানে সেকেন্ড টাইমের জন্য প্লিজ বসে যাও না, আগে আসলে ভার্সিটি এক্সাম গুলা দাও, প্রিপারেশন না থাকুক যেমনই হোক, এক্সাম গুলা দাও। এক্সপিরিয়েন্স অনেক বড় একটা জিনিস, জাস্ট এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষাটা আমি বুঝতে পারছি। তো অ্যাকচুয়ালি আসলে আমরা এখানে আরেকটি মাইন্ডসেট পেলাম, যে আসলে মানে আমাদেরকে আসলে এখান থেকে আরেকটি জিনিস আমরা বুঝতে পারলাম, যে আমাদের কখনো হাইপার হওয়া যাবে না। মানে ব্যাপারটা হইতেছে মানে আমাদেরকে আমরা মনে রাখতে হবে আমরা ম্যারাথন রেসে আছি। হ্যাঁ, মানে ম্যারাথন অর্থাৎ আমাকে প্রতিদিন দৌড়াইতে হবে, মানে এমন না যে একদিন স্প্রিন্ট করলাম যে 10 দিন ঘুমাইলাম, এমন হবে না। আমাকে রেগুলার ম্যারাথনে থাকতে হবে, বাট তার আগে আমার একটা ছায়া লাগবে আর কি। হ্যাঁ, যে আমি আসলে কোথাও একটা চান্স পেয়েছি, মানে এটা হচ্ছে আসলে একটা মেন্টাল একটা মানসিক স্যাটিসফ্যাকশন, এটা দরকার। কারণ আমি দেখছি যে লাইক আমারই একটা স্টুডেন্ট আবার লাইক দেখলাম যে পরীক্ষার হলে গিয়ে কাঁদতে শুরু করে দিচ্ছে বিনা কারণে, কি কারণে বুঝলাম না। আবার আবার আরেকজন সেকেন্ড টাইম আর কি আমি দেখলাম, ও কি করছে, ও মানে হুট করে পরীক্ষার 1 ঘন্টা আগে সে গ্যাস মানে গলা ব্যথা কি কি শুরু হয়ে গেছে, চিন্তাতে অবস্থা খারাপ, বিশেষ পর্যন্ত পরীক্ষার হলে নিয়ে গেলে ও মানে পরীক্ষার হলে সে বমি টমি করে অবস্থা খারাপ, ওকে সে করে নিয়ে আসতেছে। সো মানে আসলে এমন হবেটা কেন? তো এমন তো আসলে হতে দেওয়া যাবে না, তাই না? এই কারণেই বলা হয় যে দেখো, যে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবো। আর একটা হচ্ছে ধর্মীয় নিয়ম কানুন গুলো অবশ্যই একটু মেনে চলিও। হ্যাঁ, যে নামাজ কালাম বলো, বা যে যে ধর্মাবলম্বী আছো তোমরা সেরকম ভাবে। ইয়েস ইয়েস, আমি আসলে ওই যে ওই সময় তো ওইটাই বললাম যে মানে লাইফ চেঞ্জ বলতে আসলে এটাই, যে মানে একটু ক্রিয়েটরের একটু সংস্পর্শে আসা। কারণ এই মুহূর্তে মেন্টাল পিস জিনিসটা অনেক মানে অনেক হেল্পফুল। আর আমি যদি সেটা বলি তাহলে বাবা মা, কাছের মানুষজন, যাদেরকে আসলে সাপোর্টিভ পাওয়া যায় লাইফে, আমি আমার লাইফে আসলে যদি বলবো সাদমান তোমাকে অনেক ধন্যবাদ, অনেক সাপোর্ট আমি তোমার কাছ থেকে পাইছি আসলে। ও, আব্বু মুখে অনেক ধন্যবাদ। তো আমি মনে করি এটাই আর কি, মানে ধর্মীয় চর্চা করা বিভিন্ন, যে যে ধর্মের হোক না কেন, এই মুহূর্তে আসলে এটা অনেক দরকার আর কি। আর আরেকটা কথা যদি বলি আসলে ওদেরকে, যে জিকে ইংলিশ নিয়ে অনেক কোশ্চেন আমি পাইছি আসলে। তো এবছর আসলে ইন্টারন্যাশনাল এড হয়েছে, তা আবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ, তারপর সাম্প্রতিক অনেক কিন্তু। ঠিক আছে, তো একসাথে জিকেটা না পড়ে আমি মনে করি প্রতিদিন একটু একটু করে পড়া। ঠিক আছে, আর ইংলিশের হচ্ছে যে বেসিকের উপর খুব জোর দেওয়া। ঠিক আছে, জিকে ইন্টারন্যাশনাল বলো আর ই বলো, মানে প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন ব্যাংক, বিসিএস এর কোশ্চেন ব্যাংক
তারপর বিগত মানে মেডিকেল ডেন্টাল এগুলা যেগুলা থাকে ওইগুলা একটু দেখা, প্লাস হচ্ছে যে ইংলিশের রুলস যেগুলা গ্রামারের ওগুলা মানে প্র্যাকটিস করা। ইংলিশে হচ্ছে যে পড়ার থেকে প্র্যাকটিস জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি আসলে অ্যাকচুয়ালি চারটা অপশন ধরতে পারতেছো কিনা। ওই চারটা অপশনের মাঝে তুমি যদি মানে কোশ্চেন টাইম সলভ করো, দেখবা খুবই মানে পার্থক্য খুবই কম, মনে হয় চারটা অপশনই তো কারেক্ট লাগতেছে, ঠিক আছে। আসলে কিন্তু না, মানে ওই যে প্র্যাকটিসের মাধ্যমে ওই জিনিসটা আসে, মানে আমি সঠিক অপশনটা গেস করা, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে জাস্ট প্র্যাকটিস করতে হবে বেশি। আর জিকে তো মানে এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, ওইটা হচ্ছে যে একটু একটু করে রেগুলার পড়তে হবে। আর অনেকের হচ্ছে প্রবলেম দেখলাম সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ ভোকাবুলারি পার্ট গুলা নিয়ে ইংলিশের ক্ষেত্রে সমস্যা হয়। তো আমি আমার সময় যেটা করেছিলাম আসলে বিগত বছরের বিসিএস এর যা আসছে, তারপর আমি তো মেডিকোতে ছিলাম, মেডিকোর মানে ফুল বেচের স্টুডেন্ট আমি। তো মেডিকো থেকে যে ইংলিশ বইটা দেয় ওইটার সব সিনোনিম অ্যান্টোনিম আমি পড়েছিলাম। এখন হচ্ছে যে আপু মনে রাখছেন কিভাবে, তো মনে হচ্ছে রেগুলার 10টা করে পড়তাম, রাতে ঘুমানো যাওয়ার আগে এই 10টা আবার রিভাইজ দিতাম। পরের দিন সকালে আবার যখন বাকি 10টা পড়তে চাইতাম তখন প্রিভিয়াস 10টা আবার আমি রিভাইজ দিতাম, ঠিক আছে। তো ওইভাবে দেখা গেছে আমি রিভাইসে রাখতাম যে কি ইংলিশটাকে, ঠিক আছে। তো এই মেমোরাইজিং পার্টটা এরকম ভাবে করলে আই গেস যে ওদের আয়ত্তে আসবে। তারপর যদি সিনোনিম অ্যান্টোনিম আসলে অ্যাকচুয়ালি কমন পড়ে না, পড়া আর কি ওইটা যাতে অপশনটা গেস করা যায় পরীক্ষার হলে। আর অনেকের অনেক একটা সমস্যা থাকে যে একটা কোশ্চেন পারলাম না ওইটা নিয়ে পড়ে থাকা, এটা করাই যাবে না। এবছর আসলে পরীক্ষার মধ্যে আমি 30 মিনিটসে পুরোটা কোশ্চেন একবার রাউন্ড শেষ করলাম, ঠিক আছে। তোমরা যারা জুনিয়র আছো চাইলে পরীক্ষা, তোমরা তো কোচিং অবশ্যই এক্সাম দিবা, ঠিক আছে। তো ওই একটা ঘন্টাকে তোমরা ভাগ করে নিতে পারো, ঠিক আছে। কি বলি, 3টা ভাগে ভাগ করে নিতে পারো। প্রথম ভাগে একটু টাইম বেশি রাখলা, 100টা কোশ্চেন তুমি রাউন্ড দিলা। ওই রাউন্ডে তুমি কি করবা, যেগুলো যেগুলো পারবা ওইগুলো গুলো আমি দাগাই ফেললাম আগে, ঠিক আছে। তারপরে আমি ভরাট করলাম সুন্দর করে। দেখবা মেডিকেলের কোশ্চেন তুমি দেখবা 50টা কোশ্চেন তুমি ইজিলি পারবা, যে একাডেমিকে ভালো করে পড়ছে, যে আমি মেডিকেল ক্যান্ডিডেট না তারও দেখে 50টা হয়ে গেছে। কারণ 50টা কোশ্চেন এমন ভাবে দেয়। তো ওই 50টা আমি মনে করো 50টা কেউ দাগাইলো প্রথম রাউন্ডে, তো 50টা দাগানোর পরে বা কেউ যদি মনে করো 60টাও দাগায় ফেলে, যে আমার ক্ষেত্রে এক্সেপশন হয়েছে আমি 30 মিনিটসে 82টা দাগাই ফেলছি আবার। তো তখন আমার মধ্যে আসলে একটা কনফিডেন্স বুস্ট আপ করছে, না আমি পারবো। আর 18টা বাকি আছে। তখন অনলি কত বাজে ঘড়িতে, হয়তো বা 10টা 33 অথবা 34 বাজে, ঠিক আছে। সেকেন্ড যে টাইমটা থাকবে, তুমি 10 মিনিট বা 15 মিনিট রাখলা। অনেকটা কোশ্চেন আছে না, অনেক সময় কোশ্চেন থাকে না যে একটু ভাবতে হয়, চারটা অপশনের মধ্যে একটু ভাবতে হয়, ওই কোশ্চেন গুলো তুমি আনসার করলা সেকেন্ড 15 মিনিটে। থার্ড যতটুকু টাইম থাকবে ওই টাইমে তুমি দেন ঠান্ডা মাথায় হ্যান্ড ক্যালকুলেশন করবা। আল্লাহর হস্তে ভাই, ফার্স্টে হ্যান্ড ক্যালকুলেশন হাত দিও না, কারণ ওইটা ওয়ান কাইন্ড অফ ট্র্যাপ। তুমি হাত দিবা, তুমি ক্যালকুলেশন না মিলাতে পারলে, আশা করি মেডিকেলে ওরকম ক্যালকুলেশন দেয় না, তারপরে যাইও না, হাত দিতে যাইওই না। ক্যালকুলেশন হাত দিলে টাইম ওইটা মানে টাইম খেয়ে ফেলবে। তো ওই আর কি লাস্ট পার্টে আসলে আমি ওই যে ক্যালকুলেশন করেছিলাম, তো আশা করি আমার 55 মিনিটে এক্সাম শেষ। তারপরে আমি বসেছিলাম 95টা দাগাইছিলাম আর কি। যাই হোক, গত বছর মার্ক পেয়েছিলাম 48, এই বছর আলহামদুলিল্লাহ 84.25। এই আর কি। সো আমরা আসলে একটা ব্যাপার কিন্তু বুঝতে পারতেছি যে মানে মার্ক আসলে সে কতখানি মানে আসলে অ্যাকচুয়ালি কতবার সে যে ভুলটা করছিল যে মানে নাম্বার উল্টা করে ফেলছিল, মানে 48 49-এর পর থেকে পরের গুলা হয়তো এক সিরিয়াল এক সিরিয়াল করে আগে তাকাই দিচ্ছিল। তো লাইক দেখা গেছে যে এরকম হয়তো অনেকেরই আছে, যে গতবারও শুনছিলাম এরকম অনেকজন ছিল যে আহ, দেখা গেছে যে মানে সেট কোড লিখতে ভুল করে দিছে, সেট কোড লেখে নাই, এই সমস্যা ওই সমস্যা। তো এগুলা হতেই পারে আর কি, অনেকে প্যানিক অ্যাটাক করছিল। সো তোমার কাজ হইতেছে ভাই দেখো, পূর্বে জিনিস নিয়ে পড়ে না থাকা আর কি, তোমার কাজ হইতেছে পরে এত নিয়ে পড়ে থাকা। আর হয়তো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তোমার মোটিভেশনটা ধরে রাখা আর কি। হ্যাঁ, মানে মোটিভেশন না, তুমি আসলে এটা ভাবো আসলে দেখো ভাই বলতেছে ভাই কেমনে ধরে রাখবো। তো তোমাকে তো সবকিছু তো বলা হলোই, তুমি কিভাবে ধরে রাখবা, তাই না? আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ভাই দেখো যে ধর্ম অনুশাসন নিয়ে চলো, এটা তোমার একটা খুবই মানে তোমাকে খুবই একটা ইটার্নাল পিস দিবে, যেটা মানে তুমি অন্য কোনো ভাবে পাবা না, যেটা অন্য কোনো ভাবে পাওয়া সম্ভব না, কোনোভাবে তুমি পাবা না। হ্যাঁ, এটা হইতেছে কথা, নিজেকে এক্সেস প্রেশার দিও না আর কি। হ্যাঁ, তুমি নিজের জন্য করো,
তোমার কারোর জন্য করা লাগবে না, তুমি নিজের জন্য করো। তোমার কারো এক্সপেকটেশন নিয়ে ভাবা লাগবে না, কে কি ভাবলো এত না, মরার পরে সবাই একা আর কি। হ্যাঁ, কেউ কারোর জন্য না, এটা হইতেছে কথা। তো এগুলাই ওইটাই ছিল হচ্ছে আসলে কথা। মেডিকেল, মেডিকেল মানে যে সব, আসলে তা না। তারপর মানুষের একটা স্বপ্ন থাকে আর কি। তো আমি ওদেরকে বলবো আর কি যে ভালো ভার্সিটি এক্সাম গুলা দিক। ভার্সিটিতে দেখা গেছে কি অনেকেই, মানে আমার বেচমেন্ট অনেকেই দেখলাম যে মানে ভালো সাবজেক্ট পেয়ে গেছে, তারপর ভার্সিটি যে একটা পরিবেশ, ওরা ওটা এনজয় করতেছে, ঠিক আছে, ওরা মেডিকেল চান্স মানে ওটা নিয়ে আসলে ওদের কোনো আক্ষেপ নেই। এরকম হইতে পারে, ওরা খুব ভালো সাবজেক্টে দেখা গেছে কি ডাবিতে পড়তেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনেকে পড়তেছে, ঠিক আছে, ভালো সাবজেক্টে পড়তেছে, এখন ওদের মধ্যে কোনো আক্ষেপ নেই। তো আমি ওদেরকে সেটাই বলবো, জাস্ট মেডিকেল ওইরকম মানে ধারণাটা একটা মানে একটার মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য কিছু নিয়ে ভাবুক, ভার্সিটি এক্সাম দিক, ভালো সাবজেক্ট পাইলে দেখা গেছে কি তোমার সেকেন্ড টাইম জার্নি স্টার্ট করার মন নাও যাইতে পারে, কারণ সেকেন্ড টাইম জার্নি অত সোজা না। মানে আমি দিলাম চান্স পেলাম অত সোজা না, আমি কোথাও ভর্তি ছিলাম না গত বছর, আমি কোথাও চান্স পাই নাই। অনেকেই জিজ্ঞাসা করতেছে আপু আমি এই বছর 40 পাইছি, 42 পাইছি, মানে আমি ভালো করতে পারবো কিনা, বা কোথাও ভর্তি নেই। আমি বলবো যে আসলে ডেডিকেশন থাকলে সবকিছু সম্ভব। ভাগ্যে অবশ্যই থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ওই আর কি, মানে ভার্সিটিতে এক্সাম গুলা দিক মনোযোগ দিয়ে, যে যেন তেন একটা সাবজেক্ট পেলাম, পাইলেই হলো ওরকম না। তুমি তোমার ডেডিকেশন দিয়ে দাও ভার্সিটিতে এক্সাম। তারপর যদি মনে হয় যে আমার সেকেন্ড টাইম জার্নি স্টার্ট করা দরকার, আমার ওই প্রফেশনটাই লাগবে যে মানে ডক্টর, তখন তুমি মানে ভাবিও ভাই, বাট আগেই সবকিছু মানে যায়ও না। এখন অনেক, আমি একটা কথা বলি, অনেক কোচিং সেন্টার এখন প্রি মেডিকেল কোর্সের জন্য ইয়ে করতেছে। তুমি তোমার মতো আগাও ভাই, তুমি তোমার মতো আগাও, তোমার তো সব শেষ, তুমি তো সেকেন্ড টাইমার হবা, তোমার তো অলরেডি বইটই শেষ, তুমি তো ফার্স্ট টাইমার না, তাই না? তোমার এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তোমার নিজেকে মোটিভেট রাখা, ওইটা রাখো। ভার্সিটি এক্সাম গুলা দাও। দেখো ভার্সিটির জন্য পড়তে পড়তে তোমার দেখো অলরেডি সব পড়া হয়ে গেছে। পরে তুমি যখন মেডিকেলে সেকেন্ড টাইম জার্নি স্টার্ট করবা, দেন তুমি পরীক্ষা টরীক্ষা দিও। কারণ সেকেন্ড টাইমারদের আসলে সবই শেষ করা থাকে, ওদের যেটা দরকার পরীক্ষার ভয়টা কাটানো। তো বেশি বেশি এক্সাম তখন ওরা দিতে পারবে, ঠিক আছে। ওরা ভার্সিটি এক্সাম দেওয়ার পরে হিউজ টাইম পাবে। ওদের যে একদম 8 মাস 9 মাস করতে হবে ফার্স্ট টাইমারদের মতো, ওরকম না। ওদের অলরেডি সব শেষ। আমি মনে করি এখন কারোর যদি সিলেবাসে ল্যাকিংস থাকে, তাহলে ওইটা ওর পার্সোনাল ইস্যু হতে পারে। আচ্ছা, তো দেখো তোমাদের জন্য আসলে আমরা কিন্তু সব কিন্তু ওভারভিউ অ্যাকচুয়ালি কিন্তু বলে দিছি, হ্যাঁ, যে কি করতে হবে। আচ্ছা, তো খুব শর্টে যদি আমি এক কথায় ওভারভিউ করে দিই কি করতে হবে, সর্বপ্রথম কাজেতে হতাশ হওয়া যাবে না, নামাজ কালাম পড়ো। 2 নম্বর কথা হচ্ছে আঙ্কেল আন্টিকে এটা বোঝাও দরকার আমাদের ভিডিওটা আসলে দেখাও, হ্যাঁ, যে যে তোমরা বেশি চিন্তা করিও না। আর আরেকটা কথা হচ্ছে তারপরে তোমার কাজ হইতেছে আগে তুমি, যেহেতু ঢাবি আছে তুমি যতটুকুই পারো তুমি করো। আরেকটা কথা কি, তুমি যতগুলো পারবা এক্সাম দাও। হ্যাঁ, কারণ কি তুমি যখন এক্সাম গুলা দিবা, কারণ ভাই দেখো আমি হুট করে গিয়ে উন্মেষে গিয়ে এক্সামটা দিয়ে আসলাম, আর আমি একটা জায়গায় এতজনের মাঝে এত দূরত্ব অতিক্রম করে পরীক্ষাটি দিয়ে আসলাম, দুইটার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, কারণ আমি নিজেও যখন নিজের বুয়েট পরীক্ষা দিয়েছিলাম, তার আগে কিন্তু আমার কতগুলো পরীক্ষা দেওয়া হয়েছিল, যেমন আমি মেডিকেল পরীক্ষার জন্য বসেছিলাম, আমি তারপর ঢাবির জন্য বসেছিলাম, সিগারেট পরীক্ষার জন্য বসেছিলাম, বুয়েট প্রিলির জন্য বসেছিলাম। তো এক্সাম হলে এক্সপিরিয়েন্স, বা তার আগে আমি কিন্তু অনেকগুলো অলিম্পিয়াড করছি, কিন্তু অলিম্পিয়াডে বারবার ঢাকা যাওয়া, তো তো এই ব্যাপারগুলো লাইক ধরে নাও যে আগে থেকে যদি তোমার প্র্যাকটিস থাকে, মানে বুঝতে তোমার নার্ভটা তুমি অনেক ধরে রাখতে পারবে, যে তোমার কাছে ব্যাপারটা ডাল ভাত মনে হবে। বোঝা গেল? আর তারপরে কথা হচ্ছে কি, যদি কোনো কারণে এখন ঢাবিতে না হয় তাহলে কোনো চিন্তা নেই, রাবির জন্য প্রিপারেশন নাও। হ্যাঁ, তারপরে কি তুমি রাবিতে একটা সিট নিশ্চিত করো, না হলে কৃষির জন্য নাও। তারপরে তুমি তখন 6 মাস বা 4 মাস তুমি তখন খুব ভালো মতো পড়িও, বাট আগে কোথাও একটা সিট তুমি নিশ্চিত করো। হ্যাঁ, পেয়ে যাবো, সমস্যা নেই। মানে একবার না পারলে দেখো শতবার কোথাও না কোথাও পেয়ে যাবো আর কি। হ্যাঁ, যদি তোমার এটাই অ্যাকচুয়ালি মানে ডেডিকেটেড, একদম যে মানে না পাইলেই যে সমস্যা হবে, না এটাও না, পাইলেই যে একদম মানে এটাও না, মানে চেষ্টা করুক আর কি। আমি মানে মনে ট্রাই করতেছি করো। এই মুহূর্তে ওদের সবচেয়ে, হ্যাঁ ওইটাই, এক্সাম হলের ওই যে পরিবেশটা ওইটার সাথে ওরা একটা মানে হেবিচুয়েটেড হয়ে যাক আর কি। যে তাহলে লাইক ধরুন তুমি যখন হ্যাপিচুয়েটেড হয়ে যাবে তখন তোমার ব্যাপারটা কিছু মনে হবে না। লাইক আমার নিজের বুয়েট পরীক্ষার সময় যদি আমি কথা বলি, আমার অ্যাকচুয়ালি মানে আমি এমন মাইন্ডসেট নিয়ে গেছিলাম, মানে ওই দিন তুমি জানো অনেকে রেজাল্ট কেন খারাপ করছে, জাস্ট ওই দিন সকালবেলা সিকিউরিটি পরীক্ষার রেজাল্ট দিছিল, তাই অনেক রেজাল্ট মন মতো হয়নি বলে বুয়েট পরীক্ষা খারাপ দিয়ে চলে আসছে। ভাই এটা তো সম্পূর্ণ একটা ইললজিক্যাল কাজ, মানে এর চেয়ে তো ইললজিক্যাল কিছু হতে পারে না, তাই না? আর আমি কি করছিলাম যে তার আচ্ছা উপরে আমি, না না, আসলে আমি একটা কথা বলি, এখানে আসলে বলি, এই যে মোটিভেশন যখন দেয়, ঠিক আছে, এমন ভাবে বিষয়টাকে প্রেজেন্ট করে যে না এটাই আমার লাইফের সব, এটা না পাইলে আমি শেষ। আসলে পোলা পান্ডার দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে।
ওরা এটা নিয়ে ওরকম অতিরঞ্জিত করে আসলে ভেবে আসতেছে। এন্ড কোচিং সেন্টার বা যাই বলো না কেন, আমরাই ওদেরকে সেই ইনপুটটা দিচ্ছি, ওরা নিচ্ছে। সেই কারণে ভাই, লাইফটা এত ছোট না, তাই না? তো সেটাই আর কি, মানে এই যে একদম গান টান অ্যাড করে, মানে সবকিছু দিয়ে মানে মোটিভেশন দেওয়াটা, ওরকম বাদ দিক, মোটিভেশন রাখা ভালো, বাট ওভার জিনিসটা কোনোটাই ভালো না। আমার দায়িত্ব হচ্ছে পরিশ্রম করা, ঠিক আছে? দেওয়ার মালিক তো আমি না। আমার পরিশ্রম যতটুকু করার দায়িত্ব, ঠিক আছে? মানে ইভেন এমন হয়েছে যে আমি সত্যি কথা, আমি পড়ছি, সব পড়লাম, সবকিছুই করলাম, ঠিক আছে? তো মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন রাতে যদি আমি বলে, মানে আমার মনে হইতেছে আমার সব বাকি, সব বাকি, আমি কিছুই পড়ি নাই, কিছুই পারিনি, এরকম লাগতেছিল। তো আমি তখন একটা খাতা নিয়ে বসলাম, নোট খাতা নিয়ে বসলাম। দেন বায়োলজি সবগুলো চ্যাপ্টার করলাম, তোমার জুলজি আর বোটানি 24টা চ্যাপ্টার করলাম, যে আমার কোনটা বাকি আছে কিনা। আমি সবগুলা চেক করলাম, না কোনটাই বাকি নাই। কেমিস্ট্রি বাকি নাই, ফিজিক্স বাকি নাই, ইংলিশ বাকি নাই, জিকে বাকি নাই, তাইলে আমার বাকি আছেটা কি? তাহলে কেন আমি টেনশন করতেছি? আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি। এখন আল্লাহ যদি না দেয় তাহলে তো আমি কোনো কিছু করতে পারবো না। বাট চান্স না পেলে এবার আমার ওই আফসোসটা থাকতো না আর কি, যে আমি পড়ি নাই তাই পারি নাই, ওইটাই থাকতো না। যে সবকিছুতে আসলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দরকার আছে। তো আমি বলবো আসলে এই মুহূর্তে ওদের আসলে একটু নিজেকে নিজে মোটিভেট রাখা, ঠিক আছে? ওই ভাইয়া আপু, উমুক ভাই তমুক ভাই, মানে ওরকম কিছু পিছনে না ছুটে, ওরা জানে অলরেডি ওদেরকে কি করতে হবে, ঠিক আছে? যারা সেকেন্ড টাইমার হয় তারা অলরেডি ওই সিচুয়েশন ফেস করে আসে, ওরা বুঝে মানে কোথায় কি লাভ, কোথায় কি করতে হবে, ঠিক আছে? তো এত ভাইয়ার কোচিং সেন্টারের পিছনে না ইয়ে করে এখন নিজেকে টাইম দেওয়া উচিত। ঠিক আছে, ভাইয়া কোচিং সেন্টার দরকার আছে, বাট সেটা পরে, আগে আমার নিজের প্রায়োরিটি নিজের কাছে সবচেয়ে বেশি হতে হবে, ঠিক আছে? অমুক ওই কোচিং এ পড়ছে, সেখান থেকে চান্স পাইছে বা এই সেই, ওগুলা রাখা যাবে না, ঠিক আছে? আমি এখানে এক্সট্রা কথা বললাম এই কারণে, কারণ অনেক জনের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? তো ওদের মেন্টালিটি আমি ওরকমই দেখলাম আর কি। আজকে একজনের সাথে কথা হয়েছে, ঠিক আছে? মানে ও ধরেই নিছে মেডিকেল চান্স পাবে, মানে ও হচ্ছে কোচিং এ টপ হতো, ঠিক আছে? আমি কোচিং এর নাম মেনশন করি না, ও অ্যাকচুয়ালি আমার মানে স্কুলের জুনিয়র ছিল। তো ও ধরেই নিছে ও মেডিকেলে চান্স পাবে। তো একটু আগে কথা হলো, আমি বললাম তুমি সিইউ তে অ্যাপ্লাই করেছো কিনা। আমি তো সেকেন্ড টাইমার, আমি তাও অ্যাপ্লাই করলাম, তুমি অ্যাপ্লাই করছো কিনা? ও তো বলতেছে আপু আমার তো আসা যাবে, আমি তো ভাবছি, আমার তো পরীক্ষা ভালো হয়েছে, তো এই কারণে আমি কোথাও অ্যাপ্লাই করি নাই। সে মানে এফএনসি তে অ্যাপ্লাই করে নাই, ডেন্টালেও মনে হয় অ্যাপ্লাই করে নাই, ঠিক আছে? সিইউ তে অ্যাপ্লাই করে নাই। তাই আমি বললাম যে সিইউর কোশ্চেন আমার কাছে মোটামুটি মনে হয় যে ইজি কোশ্চেন ব্যাংক একটা সলভ করলেই হয়তো বা বেসিক ক্লিয়ার থাকলে পাওয়া যায় সিইউ তে। তো এরকম আর কি, ওই মেন্টালিটি আসলে রাখা ঠিক না। মানে সৃষ্টিকর্তা বলে একটা জিনিস আছে, ভাগ্য বলতে একটা জিনিস আছে, যে আমি ধরে নিলাম চান্স হয়ে যাবে, এরকম। এই এই জিনিসগুলো আসলে ভাবা ঠিক না। এই মুহূর্তে যদি কোনো গার্ডিয়ান আসলে ভিডিওটা দেখে থাকে, সেটাই বলবো আর কি, যে নিজেদের ছেলে মেয়েদের পাশে থাকা, কারণ এই মুহূর্তে ওদের একটা সাপোর্ট দরকার অবশ্যই আছে। সেটাই আর কি। আচ্ছা, তো এই যে লাইক দেখো, আমরা কিন্তু মোটামুটি আসলে যা যা আসলে আলোচনা করার কথা ছিল আমরা কিন্তু আসলে মোটামুটি সবকিছু কিন্তু আসলে আলোচনা করলাম আর কি। তো এট দ্য এন্ড অফ দ্য ডে আর কি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে তোমার নিজে থেকে আসলে ইয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নিজে থেকে শান্ত থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর তুমি এখন যেভাবে তোমার সুবিধা হয় তুমি তখন সেভাবে আগাও আর কি। হ্যাঁ, নো অফেন্স টু ইউ, যে কোনো সমস্যা লাগলে আমরা বল, আমরা সবসময় আছি। ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবা কি এত হয় আর কি। হ্যাঁ, তো মোটামুটি এটাই আর কি। তো তোমাদের দেশে এই কয়টি কথাই আর কি বলার ছিল। হ্যাঁ, তো মোটামুটি আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আর অবশ্যই জাস্ট নিজের প্রতি খেয়াল রাখবে আর কি। হ্যাঁ, দিন শেষে দেখো ভাই, জীবন চলে যাবে ভাই আর কি। হ্যাঁ, বাট হতাশা নিয়ে কখন পড়ে থাকা যাবে না। যেটা হইবে লাইফ লাইফের মতো চলবে, বুঝলা? সবার জীবন চলে যাচ্ছে ভাই, সবারই জীবন চলে যাবে, কোনো না কোনো একদিন কোনো না কোনো ভাবে চলে যাবে আর কি। হ্যাঁ, কিন্তু তোমাকে হতাশ হয়ে থাকা যাবে না, হতাশ হওয়া কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। বুঝা গেল? আচ্ছা, তো তোমাদের উদ্দেশ্যে এগুলোই কথা বলা ছিল। আশা করি তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে আস্কো, আমাদের জিজ্ঞাসা করো। হ্যাঁ, তারপরে তোমাদের জন্য বিভিন্ন বায়োলজি শর্ট এগুলো তোমাদের আপু খুব শীঘ্রই নিয়ে আসবে আর কি। হ্যাঁ, সমস্যা নেই। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা থাকো সকলে। হ্যাঁ, আশা করছি তোমাদের সে আরো খুব শীঘ্রই নতুন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, থাকো সবাই, টাটা। সবাইকে টাটা দিয়ে দাও তুমিও। আহ, আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।